ওকে, পার হইছে 105। হ্যাঁ, 105-এ গিয়ে আটকায় দিতেছে, 105-এর পরে 103-এ নামায় দিতেছে, বারে বারে নামায় দিতেছে, বারে বারে। হ্যাঁ, এবার আমরা 5 নাম্বার গিয়ারে চলে যাবো। তারপরে এমন একটা অবস্থা, আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, ওয়েদার বা কোনো কিছুতেই, বাট বেশ বাতাস টাতাস হয়ে বেশ একটা বৃষ্টি হয়েছে একটু আগে। অ্যান্ড আজকে বোঝা যাবে যে এরকম দামি একটা বাইক বৃষ্টির মধ্যে কীরকম পারফরমেন্স দেয় অ্যান্ড কাদা কতটুকু ছিটায়। তার আগে হচ্ছে হালকা একটু ফুয়েল ঢেলে নিই। যদিও বাইকে ফুয়েল আছে, নাই যে তা না, বাট এতটুকু ফুয়েল আমার কাছে ছিল, 2 লিটারই ছিল। এই সেই কাজে লাগতে লাগতে শেষ হয়ে গেছে, অ্যান্ড এতটুকু এটার মধ্যে ঢেলে দিই, তাহলে একটু নিশ্চিন্তে চালানো যাবে। ঢুকো 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 ঢুকো, অ্যান্ড পুরোটুকুই ঢুকে গেছে। চলেন আমরা এলাকা থেকে বের হই, অলরেডি বিকেল হয়ে গেছে। সময় কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 4:29। আচ্ছা দেখেন, মুভিং ওয়ালপেপার দিছি, দেখছেন আমি নড়তেছি। 4:29-এ আমরা বের হয়ে যেতেছি এখান থেকে। রেডি, 1 2 3 4, লেটস গো। রে, সেই কাদা ছিটতেছে কিনা কে জানে, বুঝতেছি না ভাই রে ভাই। অল্প বৃষ্টি হইলে কাদার পরিমাণ বেশি হয়। আর প্রিমিয়াম যে ব্যাপারটা, এই বাইকের মধ্যে প্রিমিয়ামনেসটা দেখেন কি পরিমাণ দিছে। এইখানে এইটার এই যে জয়েন্টটা, মানে লুকিং গ্লাসের জয়েন্টটা, এইখানে একটা শক অ্যাবজর্ভারের মতো ব্যাপার আছে। মানে আপনি যেখানে সেট করবেন ওখান থেকে আবার একটু ফেরত আসে, এখানে একটা শক অ্যাবজর্ভার আছে। যদি কোনো কারণে মানে ইঞ্জিনের ভাইব্রেশন থেকে অনেক সময় দেখা যায় না, আমরা পেছনে দেখতে পারি না যখন বাইক হাই আরপিএমে চলতে থাকে, অনেক স্পিডে চলতে থাকে তখন। বাট এইটার মধ্যে এখানে শক অ্যাবজর্ভার দিয়ে দিচ্ছে দুইটার মধ্যেই। অ্যান্ড আপনি যখন অনেক স্পিডে চালাবেন বা অনেক হাই রেভ করা থাকবে, তখনও দেখবেন যে লুকিং গ্লাসে আপনি ক্লিয়ার দেখতে পারেন। এই জিনিসটা অনেক দামি দামি বাইকেও দেখছি, যেগুলোতে এরকম পাইপ হ্যান্ডেল বার, মানে পাইপের সাথে কাঁপবেই সামনের এই এই এগুলা থেকে পেছনে দেখা যায় না। ধরেন 80-তে 100-তে চলতেছে, পেছনে দেখাই যায় না কে আসতেছে, দেখা গেলেও এরকম জিম, প্রায় প্রত্যেকটা বাইকে আমি বলবো। বাট এইটাই ওরে ভাই, যাক পানির অবস্থা দেখছেন, পুরাই আজকে বাইকটা ময়লা হয়ে যাবে। যাক, দামি বাইক ধুইলেই তো আবার ময়লা ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমি অনেক দামি দামি বাইক চালাইছি, এই প্রাইসের সমপরিমাণ যে অন্যান্য বাইকগুলো আছে, যেমন R15 এম চালায় আমি এদিক দিয়ে বের হয়েছি, ঢুকছি, অ্যান্ড কখনো না ওইরকম টেনশন হয় নাই যে ধর একটা জিনিসে গুতা লাগলে বা কিছু। বাট এই বাইকটা আজকে নিয়ে বের হইতে আমার টেনশন, হেরে পায়ে কাদা ছিটছে অলরেডি পেছনের চাকা থেকে। এটা নিয়ে বের হইতে আমার একটু টেনশন কাজ করতেছে, কারণ এইটা দামি তো ঠিক আছে, কিন্তু এটার জিনিসপত্র না পাওয়া যায় না, অ্যাভেলেবেল সবাই ইম্পোর্ট করে না, যেহেতু অফিসিয়ালি আসে নাই। অ্যান্ড বাইকটা এত কম পরিমাণে আছে যে এটার যদি ট্যাঙ্কের কোনো কিট ভাঙে বা পেছনের যদি লেসটা ভেঙে যায়, বা এই যে লুকিং গ্লাসগুলোর কথা যে আপনাদের বলতেছিলাম, লুকিং গ্লাস মনে হয় জোড়া 7,000 টাকা নাকি একটা 7,000 টাকা, আমার ঠিক খেয়াল নাই। একবার একজনকে আমি কিনতে দেখছিলাম, মানে এরকমই একটা 7,000 বা জোড়া 7,000 মনে হয়েছিল। অনেক দাম, অনেক। এই হলো এই বাইকের অবস্থা, এই জন্য একটু ভয় লাগে। অ্যান্ড ভালোই কাদা ছিটে, একদম উলঙ্গ তো বাইকটা, কোনো মাঠঘাট টাটঘাট ওইভাবে নাই। মানে আমি রাইডার, আমার পায়ে পর্যন্ত বিভিন্ন দিক থেকে পানি ছিটতেছে। এ তো বিশাল ঝামেলা। প্রিমিয়াম বাইক প্রিমিয়াম এলাকায় চালাইতে হবে, বৃষ্টিতে চালাইলে একদম আপনি শেষ। এটা হইলো কিছু। আচ্ছা, আজকে আমার প্ল্যান কি আপনাদের সাথে একটু হালকা এখানে শেয়ার করব। আচ্ছা, এখান থেকে বেরোয় শেয়ার করি। ওকে, চলেন আপনাদের সাথে আজকের প্ল্যানটা শেয়ার করি। অ্যান্ড তার আগে হচ্ছে এই বাইকটা প্রচণ্ড পরিমাণ লাইট ওয়েট, যেটা আমি বুঝতে পারছি কালকে রাতে বাসায় পার্ক করতে গিয়ে। আমার ঘুরাইতে হয়তো হাতে স্ট্যান্ডের উপরে রেখে, অ্যান্ড তখন বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণ লাইট ওয়েট, সিভিয়ারের চেয়েও মনে হয় হালকা মনে হয়েছে আমার কাছে এটাকে। অ্যান্ড আমার আজকের প্ল্যান হচ্ছে এই বাইকটা নিয়ে যেহেতু বের হয়েছি, এটা নিয়ে আজকে ঘুরবো বলতে এই যে এরকম সিটি রাইড তো এখন করতেছি, শহরের রাস্তা দিয়ে বিশ্ব রোড হয়ে ঢুকে যাব পূর্বাচল 300 ফিটে। অ্যান্ড 300 ফিটে গিয়ে একটু টান দিয়ে দেখবো যে আসলে বাইকটার স্পিড কীরকম কী উঠে। নর্মালি আমি এই বাইকটা নিয়ে শহরে যখন রাইড করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে শহরে রাইডের জন্য বাইকটা বেস্ট। সিটিং পজিশন বলেন অ্যান্ড সব কিছু মিলা বাইকটা পুরা দমে বেস্ট। আর থ্রটলের রেসপন্স অনেক ভালো, স্পিড 100-110 পর্যন্ত খুব ইজিলি উঠে যায়, এবং পুল করলে আরও বেশি উঠবে, এটাও আমি বুঝতেছিলাম। বাট আমি যেটা বুঝতে চাইতেছি যে আসলে
ছোট ছোট রাস্তার জন্য তো বাইকটা অবশ্যই অনেক বিশাল, মানে এটার পাওয়ার টাওয়ার সবকিছু আউটপুট অ্যান্ড সবকিছু অনেক বিশাল, কিন্তু বড় রাস্তার জন্য বাইকটা আসলে কতটুকু বড় বা কতটুকু ক্যাপেবল টু, মানে ওরে কি বলে, ওর যেই শক্তি ওইটা দেখানো, অথবা কতটুকু ক্যাপেবল টু ওর স্মুথনেসটা ধরে রাখার জন্য, ওইটা আজকে চেক করার জন্য 300 ফিটে যাব। কারণ আশপাশে বাংলাদেশের মধ্যে এখন বেস্ট রোড মনে হয় 300 ফিটের এইটাই, সারা বাংলাদেশের মধ্যে, আশপাশে না শুধু সারা বাংলাদেশের মধ্যেই। আগে ছিল হাইওয়ে এক্সপ্রেসওয়ে, যেটা মানে মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা ছিল, বা ওই পারের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেটা ছিল, কিন্তু ওইটাতেও এখন একটু 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 ঢেউ ঢেউ হয়েছে, প্লাস আমাদের জন্য অনেক দূর হয়, প্লাস ওটার মধ্যে অনেক ভিড়ভাড়টা, অ্যান্ড সব কিছু যদি চিন্তা করেন ওটার মধ্যে মোড়ও অনেক, তাহলে 300 ফিট রোডটাই এখন মোটামুটি বেস্ট। পুলিশের চেকপোস্ট যদি না থাকে তাহলে ঠিক মতো চেক করতে পারবো, আর যদি পুলিশের চেকপোস্ট থাকে তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি এমন কিছু করব না যেখানে পুলিশ আমাকে বাধা দিতে পারে। আমি অতটুকু জ্ঞান শ্যান রেখেই এই বাইকের টেস্টটা করবো আর কি। এই অবস্থা, পেছনের বাইকটা এমন হর্ন দিতেছে, একটা 4V ওয়ালাদের সমস্যাটা কি, একটা মানে একটা বড় বাইক একটু পাওয়ারফুল, ভাই যান প্লিজ, একটা মানে পাওয়ারফুল বাইক দেখলেই পেছন থেকে হর্ন দিতেই হবে, ওরে ওভারটেক করতেই হবে। দেখা যায় R15 দেখলে তো আর কোনো কথাই নেই। 4V রাইডাররা মাইন্ড করেন না, আই লাভ 4V, অ্যান্ড আমার দুইটা 4V ছিল, এখনও আমি সুযোগ পেলে 4V আবার নিব। 4V আমার অনেক প্রিয় বাইক, বাট অল্প দামে একটা পাওয়ারফুল বাইক তো এমন মানুষের হাতে যায়, ওই ব্যাপারে আর আজকে না গেলাম, মেজাজটাই খারাপ করে দিছে। চলেন এদিক থেকে বেরোই। উইন্ড ব্রেকারটা ঠিক মতো লাগায় নিতেছি, কারণ ওরকম কোনো রাইডিং গিয়ারটি আর আজকে পরা নেই, তো উইন্ড ব্রেকারটাই লাগায় নেই। বাতাস প্রচণ্ড লাগতেছে, নর্মালি জিক্সার যে স্পিডে চালাই এটা ধরলেই তার চেয়ে বেশি স্পিড উঠে যেতেছে, এই কারণে বুকে সেই বাতাস লাগতেছে। অ্যান্ড বৃষ্টির পরিমাণ ভালোই ছিল, এদিকে পানি জমা দেখেই বোঝা যাইতেছে তুমুল বৃষ্টি হয়েছে। অ্যান্ড রাস্তায় কি পরিমাণ গাড়ি চলে বুঝেন, এদিকে পানি জমে আছে, বাট এদিকে এখনও রাস্তা অনেক গরম ছিল, আজকে অনেক গরম ছিল। আর দুই হলো গাড়ির চাকার ঘষায় বৃষ্টি শুকায় গেছে, অ্যান্ড এই ভাইয়ের পিছনে পুরো কাদা দিয়ে মেখে গেছে, আর আমার মনে হইতেছে আজকে আমার পেছনে না এরকম কাদা দিয়ে মাখে। যাক না, এই সমস্ত বাইকগুলো আসলে খুব সুন্দরভাবে এই পেছনের মাঠগার্ডটা বানায়, দেখতে যতটাই মানে মনে হয় যে মহিষের লেজের মতো বা গন্ডারের লেজের মতোই হোক না কেন, যে বডিটা অনেক বড় কিন্তু লেজটা অনেক চিকন, এরকম হয়, বাট ওটা ভালো সাপোর্ট দেয়, উপরে কাদা উঠতে দেয় না। আরে ভাই এরকম জ্যাম ট্যাম কেন, যদিও এই বাইকের জ্যাম নিয়ে আমার কোনো প্যারা খাইতে হইতেছে না, বাট তারপরেও জ্যাম ভাল লাগে না। কখন 300 ফিট ঢুকবো, কখন ফ্রিভাবে একটু টান দিব, ওই ব্যাপারটাই মাথার মধ্যে শুধু খেলতেছে। চলেন আগাই। আরে ভাই সামনে তো দেখি পুরা দমে একটা সাগর, ওরে জাহাজ তো পুরা পানি উড়ায় চলতেছে। আরে আমি পানিতে নামবো না, পানিতে নামলে আমার পাটা ভিজে যাবে। পিছনের চাকা অনেক মোটা, তো এটা 150 আর সামনে 110, মোটা চাকা, সেই পানি ছিটায়। এই জন্য এই ধরনের এই যে প্রিমিয়াম বাইক যত আসবে না সামনে, আরও মাত্র তো শুরু, এখন তো 375 পারমিশন হয়েছে, সামনে যখন আরও বড় বাইক আসবে দেখবেন যে বড় চাকা, ওরকম মাড গার্ড থাকে না ওরকম বড় কোনো, এই জন্য বৃষ্টিতে খুব ঝামেলা ওই সমস্ত বাইক নিয়ে হয়। আইসিসিবির সামনে তো চলে আসছি এখন। আচ্ছা, ফার্স্ট গিয়ার থেকে নামি। DOHC এটার ইঞ্জিন, এই কারণে 5 গিয়ারে থাকলেও খুব অল্প স্পিডে চলা যায়। অ্যান্ড প্রত্যেক গিয়ারের যে টপ টেস্ট করব ঠিক তা না, যদিও চলে করা যায়, কারণ বাইকটা 1595 কিলো চলছে, অ্যান্ড 1600 কিলোতে চলে যাবে একটু পরেই। ওরে আওয়াজ 41-এ কভার মানে হয়ে গেছে, লিমিটার চলে আসছিল, আর সামনে একটা পুলিশ। আচ্ছা উনি পুলিশ, বাট উনি সার্জেন্ট নাকি কে জানে, পুলিশ বা সার্জেন্ট যাই হোক, আমাদের ধরলেই সমস্যা। চলেন 2 নম্বর গিয়ারের লিমিটার দেখি, 66। আরে পানি। এবার 3 নম্বর গিয়ারের লিমিটার দেখবো, 66। স্পিড কিন্তু অত বেশি না, কারণ GSX S চালাইছিলাম, সেটা 83 পর্যন্ত হিট করে সেকেন্ড গিয়ারে, আর এখানে 66-এ আটকায় গেল। চলেন থার্ড গিয়ার দেখি, কিন্তু খুব স্মুথলি উঠে। 85 তো 86, তার মানে GSX S এর সাথে যদি তুলনা দেন 1 গিয়ার বেশি লাগতেছে এটাই অলমোস্ট। অ্যান্ড 4 নম্বর গিয়ারে আশা রাখি 100 পার হয়ে যাবে, আশা রাখতেছি, বাট জানি না। রোডের অবস্থা ভালো না, একটু পর পানি পাউচা করে ফেলতে হইতেছে। পরে সামনে আবার চেকপোস্ট, যদিও পুলিশ নাই,
জাস্ট চেকপোস্ট বসানো। আচ্ছা দেখেন, আমি 4 নাম্বার গিয়ারে 60-এর উপরে ছিল আমার বাইকের স্পিড, কতটুকু নামাইছি, 30-এ নামছি, আবার 4 নাম্বার গিয়ারে উঠে যেতে পারতেছি। এই হচ্ছে এই ধরনের ইঞ্জিনের সুবিধা। আমি চাইলে মনে হয় আরও নামাইতে পারবো। এই খেলাটা আমি আপনাদেরকে আরেকবার দেখাই, 20 পর্যন্ত দেখি নামা যায় কিনা। হ্যাঁ, 21, 20তে নামছে না, 4 নাম্বার গিয়ার কিন্তু ইজি উঠতেছে। দেখেন আওয়াজটা, ওরে পানি। এই পানির জন্য তো আমি কিছুই করতে পারতেছি না, কি বলবো বলেন। আচ্ছা আরেকবার 4 নাম্বার গিয়ারের স্পিডটা আমি চেক করব, বাট মাঝখানে যাইতে হবে আমার মনে হয়। এই সাইড লেনে সম্ভব হবে না, সাইড লেনের গাড়িগুলো এদিক সেদিক ঢোকার জন্য থাকে, ঘোরার জন্য থাকে। আমার মিডল লেনে ঢুকতে হবে, তারপরে হয়তো 4 নাম্বার গিয়ারের। আমি 4 গিয়ারেই চালাইতেছি এখনো পর্যন্ত। অবস্থাটা দেখছেন, মানে ডেডিকেটেড ব্লগার। 4 নাম্বার গিয়ার নিয়ে কথা বলতেছি, এই জন্য 4 নাম্বার গিয়ার থেকে উপরেও যেতেছি না। তেল কিন্তু ধুমায় ফুরাইতেছি, উদাই বেশি ফুরাইতেছি, কারণ অল্প গিয়ারে বেশি থ্রটল করতেছি। চলেন এবার চেক হয়ে যাবে। ওকে, পার হইছে, 105। হ্যাঁ, 105-এ গিয়ে আটকায় দিতেছে, 105-এর পরে 103-এ নামায় দিতেছে, বারে নামায় দিতেছে, বারে। হ্যাঁ, এবার আমরা 5 নাম্বার গিয়ারে চলে যাব তারপরেই। ওরে ভাই, এখানে আর্মি, গাড়ি পুরা ঘুরায়া দিছে, লাগায়া শেষ। 300 ফিটে এটা এখন রেগুলার। আরে ভাই, 2টা আরো আছে নাকি? কি একটা অবস্থা! আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইতো, আর এখন গাড়িওয়ালারা শুরু করছে। ওরা বলতেছে আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো। আচ্ছা চলেন আমরা আমাদের কাজ করি। ভাই অনেক সাবধানে চালাই, অনেক সাবধানে, তারপরেও অনেক সময় অনেক রিস্কের মধ্যে পড়ে যাই। সাবধানে চালাবেন ভাই। মানে গাড়ি তো দেখেন, গাড়ির উপরে দিয়ে গেছে, গ্লাস টাস ভাঙছে, হয়তো গ্লাস টাস পরিটো দিতে লাগছে, হালকা পাতলা ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে এটা বাইক হইতো, এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের ওনার বা যে রাইডার বা যে পিলিয়ন থাকবে, মারাই যেত হইতো। আচ্ছা এবার বাকি স্পিডে যাই। 5-এর টপ আমি বের করতে পারবো না, আমি জানি, কারণ ওইটা অনেক বেশি হবে, কারণ অত স্পিড আমি তুলি না। আর সামনে আবার লিমিটার দিয়ে দিবে রাস্তায়ও, ওই থাকে কি বলে ওগুলারে, চেকপোস্ট। ওফ, আমার ব্যাগটা হেভি ঝামেলা করতেছে, এখানে প্রচুর উইন্ড ব্লাস্ট তো। অ্যান্ড এই ধরনের বাইকগুলা, MT-15 বলেন বা এগুলা বলেন, এই নেকেড বাইকগুলোতে ঝামেলা, স্ক্র্যাম্বলার বাইকগুলোতে ঝামেলা আছে একটা। সেটা হলো প্রচণ্ড পরিমাণ বাতাস আপনাকে একদম তাড়া দিবে। স্পোর্টস বাইকে তো বাতাস বোঝা যায় না, বাট এইগুলা বাতাসে নড়াইতে থাকে, আমাকে পুরো নড়ানড়ি শুরু করায় দিচ্ছে। ওকে, 5 নাম্বার গিয়ারে 112, 13। আর আমি যদি লিন হই 15, 16, 17, 18-তে যাইতেছে, 19-এ যাইতেছে। 6 নাম্বারেও যাই, একটু দেখি। 6 নাম্বারে উঠবে না আমি জানি, কারণ প্রচণ্ড উইন্ড ব্লাস্ট। এর মধ্যে 6 নাম্বার গিয়ার ওই পর্যন্ত নিতে পারতেছে না আমাকে। দেখেন 5 নাম্বার যতটুকু নিছিল, 6 নাম্বার ওই পর্যন্ত নিতে ক্যাপাবল না। হ্যাঁ, এরকম দেখছেন কখনো যে 5 নাম্বার গিয়ারের স্পিড বেশি, 6 নাম্বারে উঠে না অতটুকু? যদিও আমি একটু উপরের দিকে উঠতেছিলাম। যাক, এই হলো অবস্থা। স্পিড আমি যেটা বলবো 120 পর্যন্ত ইজি তুলতে পারবেন ওভারটেক বা এগুলা করার সময় এই বাইকের, আমি যতটুকু বুঝতেছি। কিন্তু 120 পর্যন্ত এত তাড়াতাড়ি আপনাকে ডেলিভারি করবে, ওইটা আপনার মানে বেশ একটা উপকারে আসবে ওই ব্যাপারটা। তবে ভালো লাগছে ভাই, এক্সমোশন একটা মজার জিনিস। এক্সমোশন একটা আবেগের নাম বলে না, ওরকম এক্সমোশন আসলে একটা আবেগের নাম। সামনে ওই যে ডাউন হিল আছে, ডাউন হিল তো না, ডাউন রোড আছে, এখানে হয়তো স্পিড একটু বাড়বে দেখেন, কিন্তু তখন উপরে উঠতেছিলাম। এইখানে যদি আমি লিন হই তাহলে 120 ক্রস করবে, 121 পর্যন্ত, 22 পর্যন্ত যাইতে পারছে, হয়তো আর একটু যাইতো। কিন্তু ওই যে ওরকম না। R15 সিভিআর যেমন মোচার মারলেই, সিভিআরে তো 130 উঠা যায়, মোচার দিলেই R15-এ 135, 40 পর্যন্ত ইজি উঠে যায়। বাট এটা নিয়ে ওই আশা যদি কেউ করেন তাহলে ওইটা ভুল হবে। যাক, চলেন আমরা রাইড এনজয় করি। আমরা এত লড়াই করে কি হবে বলেন, এত স্পিড দিয়ে কি হবে? এরকম একটা স্মুথ, এরকম একটা মানে সুপার ফ্রেশ আপনাকে সার্ভিস দেওয়া বাইক চালাইতেছেন, এটাই তো অনেক কিছু। এত লড়াইয়ের দরকার নেই, লড়াই করা ভালো না। ওহ, আবার পানি। এই পানি আর পানিতে আজকে পুরা হানাহানি হয়ে যাইতেছে আমার সাথে।
বেশ একটা সুন্দর রাইড এক্সপিরিয়েন্স ছিল আজকে এই এক্সমোশনের সাথে। অ্যান্ড বেশ অনেকক্ষণই রাইড করলাম, বেশ ভালো লাগলো। বিভিন্নভাবে রাইড করার ট্রাই করছি, বিভিন্নভাবে বোঝার ট্রাই করছি। অ্যান্ড অবশেষে যদি কাদার ব্যাপারে বলি, তাহলে এই যে এখান থেকেও সামনের কাদাও আপনার পায়ে ছিটবে অ্যান্ড পেছনের কাদাও ছিটবে, তবে বডির উপরের অংশ তো ময়লা হইতেছে না। অ্যান্ড পেছনের কাদা এদিকেও লাগতেছে, টায়ার হাগার একটা প্রয়োজন ছিল। এই তাহলে আজকের রাইডটা এখানে শেষ করি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করি। বাইক তো আছে, আরও বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড আপনাদের সাথে সামনে শেয়ার করবো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কোন কোন ব্যাপারগুলো একদম মাস্ট হ্যাভ টু, মানে করতেই হবে এরকম, মানে ওগুলা চেক করতেই হবে, ওগুলা জানতেই হবে আপনাকে। ওগুলা নিয়ে সামনে একটা ভিডিও বানাবো। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা যায় এরকম ভিডিও নিয়ে তাহলে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। হা আরও মানুষজন চিল করতে আসছে। হা চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.